আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল দলীয় ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহার দীর্ঘদিন যে দমন এবং নিপীড়ন বিএনপি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যে অভিযাত্রার মধ্য দিয়ে গেছে এবং গত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ধারাবাহিক যে রাজনৈতিক সংকট, তার প্রেক্ষিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে নতুন করে সাজানোর জন্যই এই পরিকল্পনা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের ঘোষিত 27 দফা ও 31 দফার ধারাবাহিকতা এবং সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে সার্বিক সমন্বয়ে প্রণীত এই ইশতেহার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। ইশতেহারে নারীর ক্ষমতায়নে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং কৃষি বিমার কথা বলা হয়েছে। মানবিক স্বাস্থ্যসেবা করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মাঝে শতকরা 80% হবেন নারী। শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং মূল্যবোধ ভিত্তিক নীতির কথা বলা হয়েছে। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থান, বাস্তবভিত্তিক ও বহুমুখী দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ সহায়তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে পর্যায়ক্রমে ওয়াইফাই চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা, ক্রীড়া উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ডিজিটাল অর্থনীতি এবং প্রবাসী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণেও সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সকল ধর্মাবলম্বী মানুষের ধর্ম পালনের ক্ষেত্রে ধর্ম যার যার রাষ্ট্রসভার নীতি এবং তার উপর ভিত্তি করে সামগ্রিকভাবে সবার আগে বাংলাদেশ মূলমন্ত্রে গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বিএনপি সরকার ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, সমন্বিত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। আজকের দিনের শুরুতেই আমরা দেখলাম বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেওয়া একটি সাক্ষাৎকারের উপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জনাব তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বিশ্বব্যাপী জনপ্রিয় গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং দ্য ডিপ্লোম্যাটের নেওয়া বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের 2টি পৃথক সাক্ষাৎকার ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। 2টি সাক্ষাৎকারই আগামীর বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা উঠে এসেছে এবং বিভিন্ন গ্রহণযোগ্য জরিপের ভিত্তিতে তারা জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা জাতিকে অনুপ্রাণিত করেছে। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি এবার আপনাদেরকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে আগামী 2 দিনে জনসভার বিষয়ে অবহিত করছি। আগামীকাল 8 ফেব্রুয়ারি রবিবার তিনি ঢাকা মহানগর উত্তরের 6টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন। ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর 2টায়, ঢাকা 16 আসনে জনাব আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী 2 নম্বর ওয়ার্ড, লালমাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর 2:40 ঢাকা 15 আসনে জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর 10 নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর 3:30 ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে, যেটি মিরপুর মডেল থানার বিপরীতে, সেখানে বিকেল 4:20 ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায়
শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল 5:10 এবং ঢাকা 11 আসনে জনাব এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাঁতারকুলে স্যান্ড ভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। সুতরাং আগামীকাল ঢাকা উত্তরে উনি 6টি নির্বাচনী জনসভায় দিনব্যাপী বিভিন্ন রকমের কর্মসূচিতে বক্তব্য রাখছেন। তারপর দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি সোমবার জনাব তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণে 60টি সহ মোট 8টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা 17 আসনে তার নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল 11টায়, ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর 12টায়, ঢাকা 8 আসনে জনাব মির্জা আব্বাসীর নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর 1টায়, ঢাকা 9 আসনে জনাব হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর 2টায়, ঢাকা 5 আসনে জনাব নবিউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে দুপুর 3টায়, ঢাকা 4 আসনে জনাব তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল 4টায়, ঢাকা 6 আসনে জনাব ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠ সেখানে বিকেল 5টায় এবং ঢাকা 7 আসনে জনাব হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা 6টায় নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান যোগদান করবেন। সুতরাং আগামী পরশু দিন ওনার নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 এবং ঢাকা মহানগরের 60টি সহ মোট 8টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এবার আমি উদ্বেগজনক কিছু বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সাথে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং ইতিমধ্যে গণমাধ্যমে এই বিষয়গুলো আসা শুরু করেছে। আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা হয় ঠিক একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করা অপরিহার্য এবং দায়িত্বশীল সকল রাজনৈতিক দলকে আমরা এই বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এর আগেও আমরা দেখেছি উক্ত রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছেন। এসব ঘটনার কারণে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য আমরা পেয়েছি। এ বিষয়েও আমরা সবার সদয় কামনা করছি যেন সচেতন থাকেন। আমরা দেখলাম রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই একজন নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতার কোনো প্রস্তুতি নিচ্ছে? এমনই যদি হয় তবে এই বিষয়ে নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আরেকটি গুরুতর বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, যে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানাবিধ অসঙ্গতি রয়েছে। উদাহরণস্বরূপ
পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অর্থাৎ পাশা নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান নির্বাচনে সর্বাধিক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে। মোট 55,454 জন দেশি পর্যবেক্ষকের মধ্যে কেবলমাত্র পাশারই রয়েছে 10,559 জন। যদিও বাস্তবে হবিগঞ্জের একটি গ্রামের বাসার একটি কক্ষই এই সংস্কার তথাকথিত কার্যালয় এবং লোকবল বলতে মূলত একজনই, যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ইতিপূর্বে আমরা নির্বাচন কমিশনে অবহিত করেছি যে পর্যবেক্ষকের নামে বেশ কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ আসছে। আমরা মনে করি এইসব বিষয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।